Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel another new blog. আমি সুমনা সিদ্দিকা আপনাদের সাথে আছি গাজীপুর থেকে। কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমার শেষ ভিডিওটা যেটা ছিল ওইটাতে আমি নারায়ণগঞ্জ থেকে চলে আসার ভিডিও দিয়েছিলাম। তো কোথায় এসেছি সেটা কিন্তু আর বলা হয়নি। তো আমরা গাজীপুর চলে এসেছি। তো এখানে আসার পরেও অনেক বেশি ঝামেলা চলছিল। দেশের অবস্থা তো আমরা বাংলাদেশে যারা আছি, বাইরের দেশেও যারা আছি, কম বেশি সবাই জানে। তো এরকম একটা পরিস্থিতির ভিতরে দেখা যায় ভিডিও তেমন একটা দেওয়া হয়নি। আসলে মন মানসিকতাও তেমন ভালো ছিল না। তো যাই হোক, এখন যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে তখন এই তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমার আজকে নতুন ভিডিওটা নতুন বাসা থেকে আর কি আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর এই অংশটা ছিল আমরা যেদিন গাজীপুর এসেছি সেই দিনের। তো নারায়ণগঞ্জ থাকার সময় তো ওখানে লাইনের গ্যাস ছিল, যার জন্য বাড়িওয়ালারা কিন্তু চুলা দিয়ে দিয়েছিল। যেহেতু চুলা আছে ওই জন্য কিন্তু আর চুলা কেনার প্রয়োজন বোধ করিনি। তো এখানে আসার পরে যেহেতু লাইনের গ্যাস না এলপি গ্যাস ব্যবহার করতে হবে, তো আমার জন্য একটা চুলা জরুরি হয়ে গেছে। তো যেদিন এসেছি ওই দিন তো আপার বাসা খেয়েছি, এখানে আমার মেজো আপা থাকে। তো যাই হোক, বিকালে চুলা কিনতে এসেছি আমরা। আসার পরে অনেক দোকান ঘোরাঘুরি করে এই চুলাটা আমার কাছে পছন্দ হয়েছে। তো আপনাদের কাছে আমার এই চুলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা গাজীপুর এসেছি বেশ কিছুদিন হয়েছে। এখানে আসার পরে আমাদের যা যা প্রয়োজন ছিল এগুলো তো করে নিয়েছি। সেই সাথে মেয়েকে স্কুলে দেওয়াটা খুব বেশি জরুরি সেটাও করে নিয়েছিলাম। তো মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছি। মেয়ে স্কুলে যাতায়াত শুরু করেছিল, বেশ ভালো কাটছিল সময়টা। তো কয়েকদিন স্কুলে যাওয়ার পরে হঠাৎ আন্দোলন শুরু হয়ে যায়, তো স্কুলও বন্ধ হয়ে যায়। তো আমরা সবাই বাসাতেই কিন্তু ছিলাম, বন্দি জীবন কাটাচ্ছিলাম আর কি। তো এই পরিস্থিতির মধ্যে তো মনটা একেবারে ভালো ছিল না। তারপর দেশের অবস্থা তো আরও বেশি খারাপ ছিল। তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি যেটা পরিকল্পনা করে রেখেছে ওনার বান্দার জন্য তো সেটা তো হবে। তো ওনার পরিকল্পনা অনুযায়ী হয়তো সব কিছু হয়েছে। আমরা বান্দারা অযথায় হাই হুতাশ করতে থাকি। আমাদের আসলে এত অস্থির হওয়ার কোনো কিছুই নেই, কারণ আল্লাহ আমাদের কপালে যেটা রেখেছে সেটা হবে। তো এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বোন তার ভাইকে হারিয়েছে, অনেক ভাই তার বোনকে হারিয়েছে, আবার অনেকে স্ত্রীকে হারিয়েছে, আবার অনেকে স্বামীকে হারিয়েছে, বাচ্চা হারিয়েছে তার মাকে। তো যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তো আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর তাদের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া। আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যার যার অবস্থান থেকে সেটা রক্ষা করার চেষ্টা করব। নতুন সরকারের প্রতি হয়তো জনগণের অনেক বেশি চাওয়া থাকতে পারে, অনেক বেশি কিছু আশা থাকতে পারে। তবে ওনার একার পক্ষে কতটা করা সম্ভব সেটা হয়তো বা আমি জানি না। তবে জনগণ যদি চায় যার যার অবস্থান থেকে পরিবর্তন করার, তাহলে হয়তো বা সেটা সম্ভব। আর অনেক শাসক তো আসলো গেল, দেখা যায় যে যখন ক্ষমতায় আসে হয়তো উনি রাজা, সেই ভেবে দেশটা লুটপাট করা, দুর্নীতি করা সব কিছু চলতে থাকে। তো এই প্রক্রিয়া তো হয়তো বা আগে থেকেই দেখে আসছে সবাই। আমি হয়তো বা এত বেশি দেখতে পারিনি, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা ভাই বোন যারা আছে বড় সিনিয়র, তারা হয়তো বা দেখেছেন কার আমলটা কেমন মানে আর কি
শাসন ব্যবস্থা গেছে। তো আমি এত কিছু বলতে পারবো না, তবে আমার মনে হয় শুধু বারবার শাসক পাল্টালে হবে না, আমাদের শাসন ব্যবস্থাটার পরিবর্তন করতে হবে। আমাদের দেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, এদেশে বেশিরভাগ মানুষ মুসলমান, তো মনে হয় শাসন ব্যবস্থাও যদি ইসলামের আলোকে হয় তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হবে। তো জানি না আমার ছোট্ট জ্ঞানে আমি কতটুকু বলতে পেরেছি বা কতটুকু বুঝেছি, তবে আমার কেন জানি মনে হয় যে সব কিছুই যদি ইসলামের আলোকে হয় তাহলে দেশটা অনেক বেশি সুন্দর হবে। তো আপনারা আপনাদের মতামত জানাবেন। আল্লাহ তাআলা আমাদের কিন্তু এই দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো আমরা এই দুনিয়াতে কতটুকু পাস করব ফেল করব সেটা তো একদিন বিচার হবেই। তো আল্লাহ শুধু যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন সেটা না, উনি কিন্তু আমাদের গাইডলাইনের জন্য পবিত্র কুরআন শরীফও নাজিল করেছেন। তো পবিত্র কুরআন শরীফও কিন্তু আল্লাহ আমাদের সকলের সমস্যা সমাধানের জন্য নাজিল করেছেন। তো পবিত্র কুরআনের আলোকে যদি দেশটা গড়া যায় তাহলে নিশ্চয় দেশটা অনেক বেশি সুন্দর হবে। তো আগামী দিনের সেই সুন্দর ভবিষ্যৎ দেখার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। তো দেখা যাক দেশটা কতটা সুন্দর হয়। তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটাই চাইবো যে আমার দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে। তো এই তো এতটুকুই চাওয়া। আজকের ভিডিওতে হয়তো আমি অনেক বেশি কথা বলে ফেলেছি, তো যদি কোথাও কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি আমার ভিডিওর এই পর্যায় পর্যন্ত চলে এসে থাকেন তাহলে আমি আশা করব যে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার কথা বা কাজকর্ম যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো এতক্ষণ তো অনেক কথা বলছিলাম, ভিডিও প্রসঙ্গে কোনো কথাই বলা হচ্ছিল না। তো সকালের নাস্তা করে নিয়েছি আমরা সবাই, তো এখন এই তো ঘর গুছানোর কাজ করে নিচ্ছি। তো বেডটা তো আমি গুছিয়ে নিয়েছি, তো এখন এখানে একটা ঝুড়ি রেখেছি, তো সেইটার উপরে ছোট্ট একটা কাঁথা বিছিয়ে রেখেছি। ওইটা কিন্তু আমার শাশুড়ি মা সেলাই করেছে। আমার শাশুড়ি মার হাতের কাজ অনেক বেশি সুন্দর, উনি অনেক ধরনের সেলাই করতে পারেন। হয়তো এখন ওনার শরীর ভালো থাকে না, এই জন্য খুব কম করেন, তবে তাও করেন। ওনার হাতের কাজ আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো সকালের কাজকর্ম মোটামুটি শেষ হয়েছে, তো ঘর গোছানোর কাজটাও শেষ করেছি। তো মেয়েকে পড়তে বসতে দিয়েছি, আর ছেলে তো এই তো দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে কিন্তু অনেক বেশি দুষ্টামি করছে। তো কিন্তু অনেক বেশি কথা বলে আমার সাথে, যে ওই একটু সময় যদি চুপচাপ থাকে বা বাসায় না থাকে তো আমার একদমই ভালো লাগে না। তো দুপুরে রান্না বান্না করব, তার আগে ভাবলাম যে একটু চা খেয়ে নিই। আসলে চা তেমন একটা খাওয়া হয় না আমার। তো চাটা শেষ করে তো রান্নার জন্য চলে এসেছি। এখানে আমি মাছের ডিম নিয়েছি, সেই সাথে চিংড়ি মাছ নিয়েছি আর তরকারি কেটে নিয়েছি। মাছের ডিম দিয়ে আলু ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আমাদের খুব বেশি একটা যে তরকারি খাওয়া হয় তেমন না, খুব কম পরিমাণে রান্না করলেই হয়ে যায়। তো ওই জন্য দেখা যায় 2 আইটেমের বেশি আমি করি না, একটা হয়তো তরকারি করি, একটা ভাজি, না হয় একটা ভর্তা। তো এই দিয়েই কিন্তু আমাদের চলে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন মাছের ডিম দিয়ে আলুটা ভাজি করে নেব। এমনিতে মাছের ডিম ভাজি করলে তেমন একটা খেতে ভালো লাগে না, তবে এই আলু দিয়ে মাছের ডিমটা ভাজি করলে অনেক বেশি মজা লাগে আর কি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি কিন্তু মাছের ডিমটা ভাজি করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটাতে অনেক বেশি নয়েজ থাকতে পারে বা শব্দ হতে পারে, যেহেতু বাসাটা একদম রাস্তার সাথে, দেখা যায় দিনরাত এক সমান গাড়ি চলতে থাকে। যদিও আমি অনেক রাত্রে ভয়েসটা দিচ্ছি, তারপরেও কেন জানি না কিছুক্ষণ পর পর গাড়ি আসছে আর কি অনেক বেশি শব্দ হচ্ছে।
তো আশা করছি আপনারা কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নেবেন, সেই সাথে কষ্ট করে আর কি ভয়েসটা শুনেও নেবেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বান্না শেষ করেছি। এখানে রান্না করে সব কিছু বাটিতে উঠিয়ে নিয়েছি, রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। চুলাটা ক্লিন করে আমরা দুপুরে আর কি ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। এটা ছিল আর কি বিকেলবেলা। তো যেখানে যাই না কেন সব সময় প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। প্রকৃতি অনেক বেশি ভালো লাগে, সেই জন্য হয়তো নিরিবিলি জায়গা খুঁজতে থাকি। তো এখানে এসেও কিন্তু খুঁজতে খুঁজতে একটা সুন্দর জায়গা পেয়েছি। তো এখানে আমরা বিকালটা কাটিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।